আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি অশোক কুমার সরকার। আমি তোমাদের তৃতীয় পর্বের প্রোগ্রামিং এসেনশিয়াল সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। এর আগেও ক্লাস করেছিলাম আমরা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। লাস্ট ক্লাসে আমরা ফ্লো চার্টের সংকেত বা প্রতীকগুলো দেখেছি, মানে চিহ্ন, কোন চিহ্নতে কি হয়। যেমন আমি একটু রিকল করে দেওয়ার জন্য লিখতেছি শুধু। এটা ছিল আমাদের ইনপুট গ্রহণের জন্য অথবা আউটপুট। এরপর ছিল এটা ডিসিশনের জন্য। এরপর একটা ছিল সংযোগ। এরপর ছিল প্রসেসিং। এরকম কিছু স্যাম্বল আমরা দেখেছিলাম, প্রত্যেকটার নাম দেখেছি এবং কী রকম স্যাম্বলটার আকার সেটা দেখেছি। আশা করি তোমাদের মনে আছে। এরকম আমরা 10-12টা দেখেছিলাম কোনটার কী কাজ। আজকে আমি এই সমস্ত স্যাম্বলের মাধ্যমে বা প্রতীকের মাধ্যমে বা এই গঠনের মাধ্যমে আমরা কয়েকটা ফ্লোচার্ট তৈরি করব মূলত। অর্থাৎ প্রোগ্রামিং করার আগে যে কাজটা করা হয় সেই কাজটা আমরা এবার চিত্রভিত্তিক রূপে কীরকম করে করতে হয় সেটা দেখব। তাহলে আমি প্রথমে লিখছি ফ্লোচার্ট এবং এক্সাম্পল হিসেবে দিয়েছিলাম যে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য। এর আগেও আমরা এটার অ্যালগোরিদমও করেছিলাম যে দুটি বা তিনটি সংখ্যার যোগফল করার জন্য অ্যালগোরিদমটা কী হয়। তা আজকে আমরা সেটা ফ্লোচার্টের মাধ্যমে দেখব যে দুটি সংখ্যার যোগফল কিভাবে করা যায়। তাহলে দুটি সংখ্যার যোগফল, আমার সংখ্যা দুইটা কিন্তু ফিক্সড না, মানটা কোনো ফিক্সড না। সংখ্যা দুইটি সংখ্যা নিব, এইটা ফিক্সড। আমি ধরে নিচ্ছি এ একটা ভেরিয়েবল এবং বি একটা ভেরিয়েবল। দ্যাট মিনস এ এবং বি এর মধ্যে আমার মান আমরা দিব। যখন প্রোগ্রামিং করব তখন আমরা এর মান একটা দিব, বির মান একটা দেব। কিন্তু আপাতত আমরা এই এ এবং বি দুইটা ভেরিয়েবল বা চলকের মাধ্যমে আমরা বুঝাবো যে দুইটা সংখ্যা আছে এখানে। তাহলে কি করতে হবে, প্রথমে যে কোনো ফ্লোচার্টের আমাদেরকে শুরু করতে হয়। শুরুর একটা সিম্বল আছে, কীরকম ছিল, একটু উপর থেকে শুরু করি তাহলে নিচে আমরা স্পেস পাবো। এখানে জাস্ট দুটি সংখ্যার লিখি যোগফল। কি করব, শুরুর একটা সিম্বল কি ছিল, এরকম ছিল। আর সংযোগটা ছিল কি, একদম সার্কেল। এটা ছিল সংযোগ। আর শুরুরটা একটু বাঁকানো টাইপের, এরকম শুরু এবং শেষ। তাহলে সেইটা দিলাম। তাহলে আমি এখানে লিখব বাংলা অথবা ইংরেজিতে শুরু, মানে আমার শুরু হইল, মানে এখান থেকে আমাকে শুরু করতে হবে। এই ফ্লোচার্টের মাধ্যমে আমরা সেটা বুঝতে পারবো। এরপরে কি হবে, আমার যেহেতু দুটি সংখ্যার যোগফল বলছে তাহলে আবার সংখ্যা দুটি নেওয়া লাগবে। আমার নেয়ার একটা চিত্র কীরকম ছিল নেওয়ার জন্য, যেটা আমাদের ছিল কি ইনপুট, এরকম ছিল। এটার মাধ্যমে কি ছিল আমাদের, এটা হচ্ছে ইনপুট অথবা আউটপুট। এরকম স্যাম্পল থাকলে আমরা সেটা বুঝতে পারবো ইনপুট অথবা আউটপুট। তাহলে আমি এখন কি শুরু করছি, তারপরে কি দুইটা ইনপুট নেওয়ার ব্যবস্থা রাখতে হবে আমাকে। তাহলে এখানে আমি এখন ইনপুটের সিম্বল দেব। এটা একটু দেখতে সুন্দর করার জন্য এই পর্যন্তই হয়। তাহলে এটার সাথে আমার এটা সংযোগ দিতে হবে। এখানে কি হবে, ইনপুট, এইখানে ইংরেজিতে দিলে সবগুলো ইংরেজি, বাংলা দিলে বাংলায়। আমি ইংরেজিতেই দিই স্টার্ট। তাহলে এখানে দেব আমি ইনপুট কি, কয়টা সংখ্যা, আমার দুটো সংখ্যা, তাহলে সেই সংখ্যা দুটোর ভেরিয়েবল দিয়ে দিই এ বি। আশা করি এইটুকু বুঝছো। এইটুকুর মধ্যে কি দাঁড়ালে আমি প্রোগ্রামটা ফ্লোচার্টটা শুরু করছি সেটা দেখাইছি, এবং ইনপুট নিতে হবে যে এখানে দুইটা জিনিস নিতে হবে আমাকে, সেইটা স্যাম্বলের মাধ্যমে এখানে আমি বুঝাই দিছি। এরপর আমার কি করতে হবে, যদি আমি ইনপুট নিয়ে আসে এসেছে, তারপর আমার কি করতে হবে, একটা এই দুইটা সংখ্যা আবার যোগ করতে হবে, এরকম যোগ করতে হবে। এই যোগ যদি করতে যাই আমি, তার মানে কি কাজ হচ্ছে, এটা আমার একটা প্রসেসিং সিম্বল দিতে হবে যে এখানে a প্লাস বি যে একটা আছে
সেটাকে আমার প্রসেসিংয়ের ভিতর নিতে হবে, মানে এটা একটা প্রসেস করতে হবে, এ প্লাস বিকে প্রসেস করতে হবে। কীরকম সেটা, আবার এই জিনিসটাকে আমার একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। এই কাজটা আমার কি একটা প্রসেসিংয়ের ব্যাপার, প্রসেসিং না করলে তো সেটা হবে না। তাহলে আমি এই জিনিসটাকে এবার প্রসেসিংয়ের যে স্যাম্পল আছে সেইখানে নিব। তাহলে সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এই স্যাম্পলের মাধ্যমে সে বুঝবে যে এটা একটা প্রসেসিংয়ের আছে, মানে প্রসেসিং করতে হবে। এই জায়গায় কি প্রসেসিং করতে হবে, এ প্লাস বিকে যোগ করতে হবে এবং সেই মানটাকে একটা ভেরিয়েবলে ঢোকাইতে হবে। এইটুকু ছিল আমাদের কি প্রসেসিংয়ের কাজ। এরপরে আমার কি আর কিছু কাজ আছে এখানে। আমার তো সংখ্যা দুটো যোগফল হয়ে গেছে, দুইটা সংখ্যা যোগফলও হয়ে গেছে, তার মানটা একটা ভেরিয়েবলে ঢোকানো হয়েছে। তাহলে আমার কাজ এখন শেষ। তার মানে এই ফলাফলটা আমাকে এখন দেখাইতে হবে বা প্রদর্শন করতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে এখন, আবার আমি একটা আউটপুটের সিম্বল নিব। এই জায়গায় লিখবো কি প্রিন্ট। কাকে প্রিন্ট করতে হবে, এই সাম ভেরিয়েবলের মধ্যে আছে যে জিনিসটা সেইটা, প্রিন্ট সাম। এরপর এটা সংযোগ দিতে হবে, সংযোগ না হলে তো ওর পরে আসবে না। আর কোনো কাজ আছে, এইটা একটু ছোট হয়ে গেছে, এটা এরপর আমার কি প্রোগ্রামটা বাস ফ্লোচার্টটা শেষ করতে হবে, শুরু এবং শেষ যা ছিল। ইন্ড। তাহলে আমি প্রথমে প্রোগ্রামটা শুরু করলাম, ফ্লোচার্টের যে সিম্বল ছিল সেটা দিয়ে দেখাই দিলাম যে এটা শুরুর সিম্বল। তারপরে কি করছি, ইনপুট নেওয়া লাগছে। তার ইনপুটের জন্য যে সিম্বল গতদিন আমরা আলোচনা করেছিলাম সেই সিম্বলটা দিয়েছি এবং তার মধ্যে আমাদের কোন কয়টা ভেরিয়েবল ছিল সেটাও আমি বলে দিয়েছি। এরপর প্রসেসিংয়ের সিম্বলে প্রসেসিং করেছি, সামের ভেতর ঢুকেছি সেটা। তারপর এই সামকে আবার আউটপুটে যে সিম্বলটা ছিল সেই সিম্বলে দিয়ে দিয়েছি। তার মানে এখানে একটা আউটপুট লাগবে এই জায়গায়। এরপর শেষ করছি। এই যে ইনপুট বলো, আউটপুট বলো, প্রসেসিং বলো, এই যে ইনপুট আমি দিলাম, এখানে ইনপুটের সিম্বল দিয়ে বোঝাই দিলাম যে এখানে ইনপুট নেয়ার একটা ব্যবস্থা করতে হবে। যে কোড করবে বা যে কোডিং করবে, যে প্রোগ্রামার, সে কিন্তু অবশ্যই এখানে যে ল্যাঙ্গুয়েজে সে কোডটা করবে বা যে ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিংটা করবে সে, সেই ল্যাঙ্গুয়েজে যে স্ট্রাকচার আছে বা সিনট্যাক্স আছে, সেই সিনট্যাক্স মেনটেন করে সে কিভাবে ইনপুট নিতে হয় সেই কোডটা লিখবে সে। এখান থেকে সে জানতে পারবে শুধুমাত্র যে এখানে আমার ইনপুট নেওয়ার একটা ব্যবস্থা করতে হবে এবং সেখানে থাকবে হচ্ছে দুইটা ভেরিয়েবল। সেই জন্যই মূলত এই প্রোগ্রামিং করার আগে আমাদের ফ্লোচার্ট তৈরি করতে হয়, যাতে প্রোগ্রামিংয়ের কাজটা সহজ এবং সুন্দর হয়। এটা অ্যালগরিদমেও করা যায়। এরপর আছে আয়তক্ষেত্র। একইভাবে আমরা অ্যালগরিদম যে তৈরি করছিলাম, যে অ্যালগরিদমগুলান এর আগে, এখানেও আমরা ফ্লোচার্টের মাধ্যমে সেই অ্যালগরিদমগুলোকেই আবার ফ্লোচার্টে কী করে করা যায় সেটা দেখব। তারপর আয়তক্ষেত্র ছিল। আমরা আয়তক্ষেত্র নির্ণয়ের জন্য আমরা অ্যালগরিদম তৈরি করেছিলাম, কিন্তু সেখানে একটা সূত্র জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি ছিল, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই দুটোকে যদি আমি গুণ করতে পারি, দৈর্ঘ্য এবং প্রস্থকে, তাহলে আমি আয়তক্ষেত্র বের করতে পারবো, মান পাবো। তার মানে এখানে ইনপুট কয়টা আমার আসতেছে, দৈর্ঘ্য একটা, প্রস্থ একটা, এখানেও দুইটা ইনপুট। আর প্রসেসিংয়ের জায়গায় কি হবে, এই দৈর্ঘ্য গুণন প্রস্থকে আর একটা জিনিসের মধ্যে ঢুকাই দিতে হবে। তাহলে এখানেও স্টার্ট করতে হবে, এটা ঠিক আছে। এই জায়গায় কি হবে, ইনপুট দুইটা লাগবে, সেটাও ঠিক আছে। এ বি, অথবা এখানে তোমরা দৈর্ঘ্য হচ্ছে হাইট উইথ, অর্থাৎ লেন্থ এবং উইথ। দৈর্ঘ্যকে বলা হচ্ছে লেন্থ আর প্রস্থ হচ্ছে উইথ, WIDTH, ওয়াইথ। তাহলে আমি এখানে এই ইনপুটের জায়গায় ওই দুইটার মান লিখবো। আমি সংক্ষেপে লিখি এল দিয়ে একটা আর একটা ডাব্লু দিয়ে। আর এই জায়গায় কী হবে, প্রসেসিংয়ের কাজটাতে যোগ না হয়ে
এই জায়গায় তাহলে কী হবে, এই দুইটা ভেরিয়েবলটা আমি এমনভাবে নাম দেবো যাতে যে কেউ দেখে বুঝতে পারে। তাহলে আমি এরিয়া যদি দেই ইকুয়াল এই যে মান দুইটা নিছি এল গুণন ডাব্লু, এখানে আমি কাকে প্রিন্ট করব, এরিয়াটাকে। একই রকম তাহলে একদম হুবহু আমরা অ্যালগোরিদম যেরকম করে করছি সেই ইকুয়েশন সেই ক্যালকুলেশন জাস্ট এখানে স্যাম্বলের মাধ্যমে বুঝাবো। ওখানে স্টেপ ছিল বা ধাপ ছিল, সেই ধাপে ধাপে বুঝাইছি, এখানে এই ধাপগুলোকেই স্যাম্বল আকারে আকারে প্রকাশ করব। আশা করি বুঝতে পেরেছো। যেহেতু আমরা অ্যালগোরিদম ভালো করে বুঝছি এবং ভালো করে ডিটেলস পড়ছি, এই জন্য আমি ফ্লোচার্টটা দেখাই দিলাম, সংকেতগুলো গতদিন মুখস্থ করছি। একই রকম আমি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। বৃত্তের ক্ষেত্রফলে কি আছে, বৃত্তের ক্ষেত্রফলের যে সূত্রটা আছে সেটা হাফ ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ ভূমি গুণন উচ্চতা, এখানে ভেরিয়েবল কটা আছে, দুইটা আছে। ভূমির একটা মান নিতে হবে, উচ্চতার মান নিতে হবে, তার সঙ্গে কি হাফ মানে 0.5, 0.5 দিয়ে এই ভূমির মানটাকে গুণ করব, উচ্চতার মানকে গুণ করব। তার মানে এই জায়গায় আমার এসে শুধু ইনপুটের নাম চেঞ্জ হয়ে যেতে পারে, এই জায়গায় এসে আমার একটা হাফ ঢুকবে মানে 0.5, তার সঙ্গে আমার ভূমি গুণন উচ্চতা। আর এখানেও আমি যদি আমি সার্কেল দেই, যেহেতু আমি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতেছি, সার্কেল দিতে পারি, নামটা ভেরিয়েবলের নামটা, এই সার্কেলকে প্রিন্ট করতে হবে, তারপরে শেষ করতে হবে। সরি, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ভূমি গুণন উচ্চতা, আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। সরি, এবার যদি বৃত্তের করি আমি, তাহলে পাই আর স্কয়ার। এর আগে আমরা অ্যালগোরিদম যখন করছি তখন আর এর মান কিভাবে নিতে হবে, দুইবারকে রিপিট করতে হবে। পাই এর মান তো ফিক্সড, তাহলে পাই ইজ ইকুয়াল টু 3.1416, এর সাথে গুণ করতে হবে আর গুণন আর, তাহলে কিন্তু আর স্কয়ার মান হয়ে যাবে। মানে আর এর মান যেটা নেব সেই মানটাকে দুইবার নিতে হবে। ভেরিয়েবল কিন্তু একটা, তাহলে ইনপুট হবে কয়টা, আমার একটা। কিন্তু সেটা যখন ইকুয়েশনে আসবো আমরা বা ক্যালকুলেশন আসবো, এখানে এই জায়গায় আমার প্রসেসিংয়ের কাজে আসবে দুইবার কিন্তু। এইভাবে আমরা বৃত্তের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, একই রকম আমরা যে তাপমাত্রা যেটা ছিল আমাদের অ্যালগোরিদমে, ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডের রূপান্তর অথবা সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটের রূপান্তর, সেটা আমরা করতে পারবো। আশা করি ফ্লোচার্টও সুন্দরভাবে বোঝা গিয়েছে। আজকে আমরা একটু দ্রুত আগাই বা সামনের দিকে যাই, কারণ তোমাদের এখন পর্যন্ত প্রথম অধ্যায় চলছে বইটার। প্রোগ্রাম পরিকল্পনা ধাপসমূহ, দ্যাট মিনস আমরা একটা যে কোডিং করব বা প্রোগ্রাম তৈরি করব তার কিছু ধাপ আছে। এটা একটা রচনামূলক কোশ্চেন। তার মানে একটা প্রোগ্রামের কয়টা ধাপ থাকতে পারে বা থাকে। এখানে কিছু এক্সট্রা জিনিস থাকে যেগুলো ঐচ্ছিক হিসেবে থাকে, সেই ধাপগুলো আমরা না করলেও যে প্রোগ্রামের ইফেক্ট পড়বে বা আউটপুট বা ফলাফলে ইফেক্ট পড়বে তা কিন্তু না। কিন্তু আমাদের জানা থাকা অবশ্যই দরকার আছে যে এই সেকশনে কি থাকে বা কোন জিনিসটাকে আমি বাদ দিলাম বা স্কিপ করলাম। অনেক সময় তোমরা বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খুলতে গিয়ে দেখো যে ওই স্টেপটা, যেমন তুমি যখন প্রোফাইল ক্রিয়েট করবা যে কোনো কিছু জায়গায়, তখন একটা ছবি চাই, কিন্তু সেটা স্কিপ করারও অপশন দেয়, ছবিটা তুমি পরে অ্যাড করতে পারবা। কিন্তু তোমাকে একটা যে স্টেপ আছে সেটা তাদের, সেটা তোমার জানা থাকলো যে আমি এই জিনিসটাকে স্কিপ করলাম, মানে পরবর্তীতে তুমি প্রোফাইলে ছবিটা দিতে পারবা। তাই এরকম প্রোগ্রামিং করার সময় আমাদের এরকম কিছু জিনিস থাকে যে জিনিসগুলো আমরা স্কিপ করতে পারি, কিন্তু যদি দাও তুমি সেটা অবশ্যই ভালো। তাইলে প্রোগ্রাম কেন করা হয়? সুষ্ঠু পরিকল্পনা ছাড়া কোনো কাজই সুসম্পন্ন হয় না। তাই
কোনো প্রোগ্রাম লিখতে হলে সুনির্দিষ্ট কতগুলো ধাপে ধাপে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে প্রোগ্রামটি সম্পন্ন করা হয়। যেমন প্রোগ্রামের সংজ্ঞা হচ্ছে বা প্রোগ্রামিংয়ের সংজ্ঞা হচ্ছে কোনো সমস্যা সমাধানের নিমিত্তে কোনো কাজ সুষ্ঠুভাবে পরিকল্পনা নিয়ে যদি আমি সেই কাজটা শুরু করি, তাহলে আমি এমনি যে নর্মালভাবে ওই কাজটাতে যে সময় লাগবে সেই কাজটা খুব সহজেই এবং কম সময়ে আমাকে করে দিবে কম্পিউটার। এই উদ্দেশ্য সামনে রেখে আমরা মূলত প্রোগ্রাম করি। তাহলে এখন দেখি আমরা কয়টা ধাপ আছে আমাদের। মূলত 12টা ধাপ আছে। কয়টা আছে? 12টা ধাপ। পরিকল্পনার ধাপ দিয়েছে বইয়ে, তোমরা আবার খুঁজে পাবো না। বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 29 পৃষ্ঠায়। প্রথমে হচ্ছে সমস্যা চিহ্নিত করা। দ্যাট মিন্স তুমি কোন কাজটা করবা বা কোন কাজটা করতে চাচ্ছি, সমস্যা চিহ্নিত করা, প্রবলেম আইডেন্টিফিকেশন। সর্বপ্রথম তোমাকে সমস্যাটা খুঁজে বের করতে হবে যে কোনটা সমস্যা তোমার, কোন কাজটা করবা। এরপর আছে সিস্টেম বিশ্লেষণ। আমি সিস্টেম বিশ্লেষণ হচ্ছে যে বর্তমানে যে জিনিসটা তৈরি করতে চাচ্ছ তুমি, সেই জিনিসটা আদৌ সম্ভব কিনা। যেমন তুমি যদি চিন্তা করো যে তুমি এমন একটা প্রোগ্রাম রচনা করবে যে প্রোগ্রামটার মাধ্যমে তোমার কম্পিউটার থেকে তোমার সূর্যের আলো মনে করে বন্ধ করে দিবা, যে সূর্য উঠবে আমার গায়ে যেন কোনো তাপ না লাগে প্রোগ্রামের মাধ্যমে। এরকম যদি চিন্তা ভাবনা করো তুমি, সেটা শুধুমাত্র প্রোগ্রাম দিয়ে সম্ভব কি না, এটা আসলে রিয়েল লাইফে সম্ভব কি না, এটাও তোমাকে আগে ভাবতে হবে। তো এই জন্যই বলছে যে সিস্টেম বিশ্লেষণ। একটা অলিক জিনিসকে নিয়ে তুমি সারা জীবন তপস্যা করবা, পাবা না, কিন্তু বাস্তব জিনিসকে নিয়ে তোমার তপস্যা করতে হবে যে এটা সম্ভব কি না। এই জিনিসটা হচ্ছে মূলত সিস্টেম বিশ্লেষণের কাজ। যে আমি প্রথম তো কী সমস্যার মধ্যে পড়তে পারি, কি সংগ্রহ করতে হতে পারে, আমার কি বিশ্লেষণ করতে হতে পারে, এর জন্য সিস্টেমের কি জিনিস লাগবে, এই সমস্ত আলোচনা হচ্ছে সিস্টেম বিশ্লেষণে। এরপর হচ্ছে প্রোগ্রামে ইনপুট এবং আউটপুট। ইনপুট কি হইতে পারে, তার মধ্যে তারপর আবার আউটপুট কতটা থাকতে পারে বা কি হইতে পারে। খুবই সহজ এটা আছে। তারপর চতুর্থ ধাপ অ্যালগরিদম উন্নয়ন। পঞ্চম ধাপে আছে ফ্লোচার্ট। অ্যালগরিদমে যা করবা সেই জিনিসটাকে চিত্রভিত্তিক, যা আমরা কয়েকদিন থেকে 2-3টে ক্লাস থেকে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট শিখলাম, এই দুইটা কাজ আছে আমাদের চতুর্থ এবং পঞ্চম ধাপে। ষষ্ঠতে মনে হয় কোড বা প্রোগ্রামিং, ভাষা নির্ধারণ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই অ্যালগরিদম বা ফ্লোচার্টে তোমরা কি করছো, অ্যালগরিদম বা ফ্লোচার্টে তুমি ধারণাটা পাচ্ছ যে কিভাবে করব আমি। কিন্তু এই যে 6 নম্বর ধাপে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে কোন ভাষাতে তুমি এখন কোডিং করা শুরু করবা, সেটা অবশ্যই তোমাকে আগেই প্রিডিটারমাইন্ড হতে হবে যে আমি এই ভাষায় করব। তাহলে সেই ভাষাটা তোমার অবশ্যই নখদর্পণে থাকতে হবে বা তোমার জ্ঞানের মধ্যে থাকতে হবে বা তোমার জানা থাকা লাগবে। ভাষা বিভিন্ন ধরনের আছে। তোমরা 3rd সেমিস্টারে পাইথন পড়ছো, এখন পঞ্চম পর্বে পড়তেছো প্রোগ্রামিং ইন জাভা, সি আছে, C++ আছে, C# আছে, PHPও আছে। এরকম অনেক ল্যাঙ্গুয়েজ আছে যে ল্যাঙ্গুয়েজে তুমি তৈরি করতে পারো প্রোগ্রামটা। তো এইটাই তোমাকে আগে সিলেক্ট করতে হবে যে কোনটা আমি কোন ভাষায় আমি করব। 7 নম্বরে প্রোগ্রাম রচনা, মানে কোডিং করা শুরু।
আমি কোডিং দিলাম, হ্যাঁ, বা প্রোগ্রাম ডিজাইন। মানে এখন তুমি ভাষা ডিফাইন করার পরে তুমি কোড করা শুরু করে দিছো, মানে কম্পিউটারের সামনে বসে তুমি এখন কাজ করা শুরু করে দিছো। এরপর প্রত্যেকটা কাজ যে করলা তুমি, এই কোডিং যে করলা, কোডিংয়ে যে নিয়মকানুন আছে সেইটা ভুল হয়েছে কি না বা ভুল হচ্ছে কি না সেইটা প্রথম তো মডিউল আকারেই তোমাকে এক লাইন লেখার পরে বা একটা এই যে তোমার মনে করো যদি চিন্তা করি যে আমরা দুটি সংখ্যা যোগফল করবো, তাহলে ইনপুট যে নিলাম আমি, ইনপুট আসলে ঠিকভাবে নিতে পারতেছি কিনা এটা তো চেক করতে হবে। ওইটুকু কোড লিখে তুমি ওইটুকু চেক করবে আগে যে আসলে ইনপুট নেওয়া যাচ্ছে কিনা, কিবোর্ড থেকে মান দেওয়া যাচ্ছে কিনা, এই জিনিসটার সাথে সাথে তোমাকে চেক করতে হবে। এরকম সাব মডিউল এরকম ভাগে ভাগ করে করে চেক করা, এটাকে বলা হচ্ছে পরীক্ষণ ও ভুল সংশোধন বা ডিবাগিং, টেস্টিং অ্যান্ড ডিবাগিং, কম্পাইলিং করতে হবে। কম্পাইলেশন, PILATION। তুমি যে কিবোর্ড থেকে ইনপুট নিয়েছো বা নেয়ার কোড করছো, যেমন সেমিকোলন দেখা যায় কোথাও দেও নাই, একটা স্টেটমেন্ট লিখছো, সেই স্টেটমেন্টে দেখা যায় এখানে দিছো যে স্ক্যান এফ এর যে স্ট্রাকচার আছে %d @c, এখানে দেখা যায় সেমিকোলন থাকে, অথবা এখানে কোটেশনটা শেষ করো নি, এটা কোটেশন একটা নিয়ম একটা আছে, এখানে কোটেশন দিতে হবে। তুমি কোনো কারণে দেখা যায় এখানে কোটেশনটা দেও নেই, তাহলে অবশ্যই এটা ভুল, অথবা এখানে কোটেশনটা দিছো, এই যে সেমিকোলনটা হয় সেমিকোলনটা দেও নেই, তাহলে ভুল হয়েছে। এইটা তুমি তো লেখার সময় লিখছো, এইটাকে কম্পাইল করতে হবে। কম্পাইলার ইন্টারপ্রেটার আমরা যে পড়ছিলাম, সেই কম্পাইল করে আমি দেখব যে আসলে কোনো ভুল হয়েছে কি না এইটুকুর মধ্যে, এই লাইনটার মধ্যেই, তখন সে কম্পাইল করে বুঝাই দিবে যে না এখানে ভুল হয়েছে। এই যে এই প্রত্যেকটা কাজকে একটা করে কোড করার পরে পরেই যে তুমি চেক করতেছো, এটাকে বলা আছে কম্পাইল করা। এরপর এরকম সবগুলো যখন হয়ে গেল, আমরা যখন বড় প্রোগ্রাম করি বা বড় সমস্যা নিয়ে কাজ করি, তখন এরকম কিছু কিছু জায়গাকে ভাগ করা হয়। যেমন মনে করো প্রথমে একটা যদি দর্জির দোকানে যাও, সে কী করবে, প্রথমে তোমার মাপ নেবে, মাপ নেওয়ার পরে সেটা কাপড়টাকে কাটবে, আরেকজন কাটার পরে আরেকজন সেটাকে সেলাই করবে, আরেক পাটে গিয়ে সেখানে যা হাতের কাজ করবে, দেখা যায় বোতামের ঘর ফুটা করবে বা বোতাম লাগাবে, তারপরে আরেকজনে তোমাকে ডেলিভারি দিবে বা প্যাকেজিং করে রেখে দিবে। এই যে পার্ট বাই পার্টগুলোর কাজ করা, সর্বশেষ কি তুমি কাপড় থেকে শুরু করে তোমার শার্ট হয়ে গেছে, এই কাপড় নর্মাল কাপড় ছিল সেটা এখন তোমার শার্ট হয়ে গেছে। এইটাকেই বলা হচ্ছে তোমার এরপরে যেটা আছে সেটা হচ্ছে টেস্টিং। প্রথমে আমি পার্ট বাই পার্ট চেক করে দেখছি কাটা ঠিক হয়েছে কিনা ঠিক মতন, তারপর মাপ নেওয়া ঠিক ছিল কিনা, এই জিনিসটাকে বলা হচ্ছে কম্পাইল করা। 9 নম্বরে আছে টেস্টিং অ্যান্ড ডিবাগিং। টেস্টিংটা হচ্ছে যখন তুমি সবগুলো ফিচারকে অ্যাড করলা, মানে সর্বশেষ তোমার শার্টটা তোমার গায়ে হয়েছে কিনা, এইটা তুমি টেস্টিং করলা। এখন ডিবাগিং বলতে বোঝাচ্ছে যে বাগ মানে হচ্ছে ভুল, আর ডিবাগিং জিনিসটা হচ্ছে এই ভুলটাকে সংশোধন করা। যেমন তোমার শার্ট নিয়ে গেছো, এখন তুমি ট্রায়াল দিলা, মনে করো তুমি এখন নিতে গেছো, বাসায় নিয়ে এসে ট্রায়াল দিলা, অথবা ওখানেই ট্রায়াল দিলা যে ঠিক মতন কাটছে কিনা বা ঠিক মতন হয়েছে কিনা আমার। এটা দিয়ে এর পরে যদি কোনো কারণে ভুল হয় সেখানে, তাহলে সেই পার্টটাই শুধুমাত্র আবার তুমি অল্টারে দিবা দর্জির দোকানে বা ওই দোকানেই, যে এটা টাইট হয়ে গেছে বা এটা লুজ কম হয়েছে বা লুজ বেশি হয়েছে, এইটাকে শুধু ঠিক করে দিতে হবে। এইটাকে বলা হচ্ছে ডিবাগিং করা। কারণ ওদের মতে বা ওরা যেভাবে করছে সেভাবে সব কিছু কমপ্লিট ছিল, তারপরে তোমার কাছে আসার পরে এটা এরকম মনে হয়েছে, সেই কাজটাকে বলা হচ্ছে ডিবাগিং করা। অর্থাৎ কোনো কাজকে আবার নতুন করে না, কোনো কাজকে আবার পুনরায় সমাধান করাটাকে বলা হচ্ছে ডিবাগিং করা। একবার সমাধান করা হয়েছে, টেস্ট করছি, যখন আমি কম্পাইল করছিলাম তখন একবার হয়েছে, তারপর সবগুলো মিলে একবার টেস্ট করছি, তখনও ঠিক আছে, তারপরে যদি কোনো ভুল ধরা পড়ে বা ভুল হয় সেটাকে বলে ডিবাগিং করা।
10 নম্বর ডকুমেন্টেশন। মানে এই জিনিসগুলোকে হার্ড কপিতে বের করা। কখনো যদি তোমার তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি কাজ করছো, তার অ্যালগরিদমটা কীরকম ছিল, সবগুলোকে একটা জায়গায় রাখা। যেমন আমাদের অফিস, বিভিন্ন ধরনের অফিসে নথিপত্র রাখা হয়। কেন রাখা হয়? ভবিষ্যতে যদি কোনো দরকার হয়, এই কারণে কিন্তু রাখা হয়। এইরকম যদি তোমার প্রোগ্রামিংয়ের ইন ফিউচারে দেখা যায় 5 বছর পরে তুমি তোমার প্রোগ্রামটা এমন মডারেট হইতে 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 এমন জায়গায় পৌঁছে গেছে তুমি বুঝতেই ছিল না যে আগে কী ছিল, প্রথম দিকে কী ছিল। এই জন্য তোমাকে প্রত্যেকটা জায়গায় ডকুমেন্টেশন করে রাখতে হবে যে আমার এরকম ছিল এর আগের স্টেপে, তারপরে এরকম করছি, তারপরে এরকম করছি। এই যে নথিপত্র রাখাগুলো হচ্ছে ডকুমেন্টেশন, মানে একটা বইয়ের মতো করে তৈরি করে রেখে দেওয়া অথবা ফাইলের মতো করে তৈরি করে রেখে দেওয়া, এটাকে বলা হচ্ছে ডকুমেন্টেশন। একই সাথে ডকুমেন্টেশনে আরও একটা জিনিস আছে, এখানে তোমাদের মনে হয় দেয়নি তোমাদের এই বইয়ে। যেমন হচ্ছে ডকুমেন্টেশনে অনেক সময় থাকে যে ম্যানুয়াল একটা সফটওয়্যার তৈরি করার পর তার কিছু ব্যবহারের কিছু থাকে, যে কীভাবে সফটওয়্যারটা ব্যবহার করবে, ইউজাররা কি, আমি যখন দিব পাঠাই দেবো তখন কি করে এটা ব্যবহার করবে। এই জিনিসটাও থাকে যে বিভিন্ন ধরনের ডায়াগ্রামের মাধ্যমে বোঝায় দেয় যে এই স্টেপের পরে এই স্টেপ, এই স্টেপের পরে এই স্টেপ। যেমন কেউ যদি বিকাশে টাকা পাঠাতে চাও আমাদের অ্যাকাউন্টসে, তাহলে কিছু কি আছে, পেমেন্টে যেতে হবে। পেমেন্টে গিয়ে তুমি রেফারেন্সের জায়গায় কী কী লিখবা, এই জিনিসগুলো, রোল নাম্বার লিখবা, তারপর টেকনোলজি লিখবা, বা কোন নাম্বারে পাঠাই দেবা, এই যে টাইপের ব্যবহারগুলো আছে দেখা যায় একটা পেজের মধ্যে তোমাকে দেওয়া আছে। এখন তুমি দেখে দেখে সেটা কাজটা করতে পারতেছো। এই ম্যানুয়ালটাকে বলা হচ্ছে অনেক সময় ডকুমেন্টেশন, যে তুমি ম্যানুয়াল করে রাখবা এবং ভবিষ্যতে রক্ষণাবেক্ষণের জন্য তুমি এই ডকুমেন্টেশন লাগবে। এরপর হচ্ছে ইনস্টলেশন। এই ইনস্টলেশন হচ্ছে যে সর্বশেষ তোমার যখন তুমি বাইরে দিবা সফটওয়্যারটা, তাদের তো ইনস্টল করতে হবে। মনে করো দেখা যায় সফটওয়্যারটা তৈরি করছো, তাদের সার্ভারেও অন্তত পক্ষে দিতে হবে, যদি ইনস্টল ইএক্সজি ফাইল নাও থাকে, তারপরে তুমি তাদের সার্ভারে আপ করে দেবা। এই কাজটাকেই বলা হচ্ছে ইনস্টলেশন, মানে একদম ইউজার লেভেলে গিয়ে কাজ করা, যেটা ইউজারদের কাছে থাকবে বা ক্লায়েন্টের কাছে যে জিনিসটা থাকবে, সেটাই হচ্ছে ইনস্টলেশন। আর রক্ষণাবেক্ষণ মানে মেনটেনেন্স। মেনটেনেন্স অবশ্যই দরকার আছে, যে কোনো জিনিসের মেনটেনেন্স থাকবে, সেই সফটওয়্যারটা রক্ষণাবেক্ষণের। যেমন তুমি ওখানে আপ করে দিছো, দেওয়ার পরে ওখানে কোনো কারণে ক্র্যাক করে ফেলছে, অথচ তোমার কাছে আর সফটওয়্যারের কপি নেই, তোমার কাছে কোড তুমি রাখোই নেই, একবারে সব কিছু দিয়ে দিছো ওদেরকে ইউজার লেভেলে বা ক্লায়েন্টের কাছে। এই জিনিসটা করা যাবে না, তোমার কাছে রাখতে হবে। এবং ওদের যদি কোনো সমস্যা হয়, ক্লায়েন্ট পক্ষে যদি ব্যবহারকারীর কাছে যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যাটা তোমাকে অবশ্যই সমাধান করে দিতে হবে। যেমন যারা নর্মালি কী হয়, যারা মোটরসাইকেল কেনো বা মোটরসাইকেল দেখবে যে শোরুমে সার্ভিস চার্জ ছাড়াই 5টা বা 4টা তোমাদের সার্ভিসিং করে দেয়, এইটাকে বলা হচ্ছে মেনটেন্যান্স। অথবা তোমার কোনো কারণে নষ্ট হয়েছে, তুমি মেকারের কাছে গেলা, সেটা শোরুমেও যাইতে পারো, সেখানে গিয়েও তুমি যে কাজটা করে নিলে, এই জিনিসটাকে মেনটেন্যান্স। দ্যাট মিনস তোমার সফটওয়্যার যদি আজকে কাজ না করে, কোনো কারণে ক্লায়েন্টের পিসিতে কাজ করতেছে না, ভালো আছে, আজকে অন করতেছে, কাজ করতেছে না, অবশ্যই তোমাকে সেখানে গিয়ে কী সমস্যাটা হয়েছে সেই সমস্যাটার সাপোর্ট দেওয়াটাকে বলা হচ্ছে মেনটেনেন্স। শুধু যে তোমার ফিজিক্যাল জিনিসেরই সমস্যা হবে তা না, আমাদের যে প্রোগ্রামিং বা প্রোগ্রাম আছে সেটারও কিন্তু সমস্যা হইতে পারে। এই সমস্যাটাকে যদি তুমি সাপোর্ট না দাও, তাহলে কিন্তু পরবর্তীতে তোমার ওই ক্লায়েন্ট আর নেক্সটে তোমার কোম্পানির কাছ থেকে কোনো কিছু নেবে না, বা সেরকম সাপোর্ট না পাইলে, ভালো ব্যবহার না পেলে নেবে না। এই টাইপের যে কাজগুলো আছে, সম্পূর্ণ জিনিসটাকেই, অর্থাৎ চলতে চলতে গিয়ে কোনো সমস্যা হইলো, সেই সমস্যাটা সলভটা করাই হচ্ছে মেনটেনেন্স। এছাড়াও দেখা যায় যে কোনো একটা তারা চাচ্ছে যে আমাকে আর একটা ফিচার অ্যাড করে দেন, বা এই জিনিসটা একটু চেঞ্জ করে এরকম করে দেন, অথবা লুকিংটা একটু অন্য হয়েছে, একটু কালারটা চেঞ্জ করে দেন। এই টাইপের যেগুলো কাজ আছে, সফটওয়্যার ডেলিভারি দেওয়ার পরেও যে কাজগুলো করে দিতে হয়, সেই কাজগুলোকে বলা আছে মেনটেনেন্স। পরিবর্ধন, পরিমার্জন, এই টাইপের যে কাজগুলো আছে, এবং ভার্সনিং করা। তাহলে আশা করি প্রথম অধ্যায় শেষ। আমরা এখান থেকে আমি যে জিনিসগুলো পড়াইছি আপাতত তোমরা সেই জিনিসগুলোই পড়বা। আমি কি কি পড়াইছি একটু ব্রিফ করি।
প্রথম তো ছিল আমাদের প্রোগ্রামিং বলতে কি বোঝায়, বা প্রোগ্রামিং জিনিসটা কি। এরপর ছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ। এরপর ছিল কম্পাইলার ইন্টারপ্রেটার কি এবং কম্পাইলার এবং ইন্টারপ্রেটার জিনিসের মধ্যে পার্থক্য। একই সাথে ছিল অনুবাদক প্রোগ্রাম কয় প্রকার, মানে 3 প্রকার, একটা আছে অ্যাসেম্বলার, একটা আছে কম্পাইলার, একটা আছে ইন্টারপ্রেটার। আমরা পার্থক্য বলছি কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে। এবং কম্পিউটার প্রোগ্রামের ব্যবহার ছিল কিছু, এলে জাস্ট এমনি শুধু দেখে নিও। এরপর ছিল অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট বলতে কি বোঝায়। অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তো কিছু বৈশিষ্ট্য, এবং অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তৈরির জন্য আমরা কিছু সমস্যা সমাধানের করছিলাম অ্যালগোরিদম দিয়ে এবং ফ্লোচার্ট দিয়ে। নামগুলো বলতেছি না, 2টি সংখ্যার যোগফল, 3টি সংখ্যার যোগফল, 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা এবং 3টি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, যে কোনো ক্ষেত্রফল যদি চাই, ত্রিভুজের ক্ষেত্রফল, ফারেনহাইট থেকে সেলসিয়াসে অথবা সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তরের। আজকে পড়লাম আমরা রচনামূলক কোশ্চেন, যে প্রোগ্রাম পরিকল্পনা ধাপসমূহ বা প্রসেস অফ প্রোগ্রাম প্ল্যানিং এগুলান, এবং এর প্রত্যেকটারই বর্ণনা, কারণ রচনামূলক কোশ্চেন অবশ্যই বর্ণনা পড়তে হবে। একটু শুধু পার্থক্যটা দেখে নেই, কারণ এর আগে আমরা অ্যালগোরিদম বেশি পড়ছিলাম, তো ফ্লোচার্টে আমি কম একটু পড়াইলাম। অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের মধ্যে পার্থক্য, অ্যালগোরিদমে শুধুমাত্র আমাদের লিখিত রূপ, সমস্যার সমাধানের নির্দেশনা সমূহের পর্যায়ক্রমিক লিখিত রূপকে বলা হচ্ছে, পর্যায়ক্রমিক লিখিত রূপকেই বলা হচ্ছে অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের মধ্যে পার্থক্য। একটা সংক্ষিপ্ত কোশ্চেন এটা, যে যেগুলো তোমরা পার্থক্য জানো বুঝো সেগুলোই মুখস্থ করার দরকার হয় না মনে হয়। প্রথমে দিবা সংজ্ঞা, অ্যালগোরিদম বলতে কি বোঝায় এবং ফ্লোচার্ট বলতে কি বোঝায়। আমরা তো সংজ্ঞা মুখস্থ করতেই হচ্ছে। 2 নম্বরে কি, এটা হচ্ছে লিখিত রূপ, ধারাবাহিকভাবে পর্যায়ক্রমিক লিখিত রূপ। আমি শুধু লিখিত রূপ লিখতেছি, এটা হচ্ছে লিখিত রূপ। এটা কি চিত্রভিত্তিক, মানে ওটা চিত্রের মাধ্যমে বোঝানো হয়। অ্যালগোরিদমে কোনো চিত্রাংশ বা অঙ্কন করার দরকার না, অঙ্কন প্রয়োজন হয় না, কারণ এখানে তো ধারাবাহিকভাবে, আর এখানে অঙ্কনের প্রয়োজন হয়, চিত্রাংশ বা অঙ্কনের প্রয়োজন হয়, চিত্রাংশ। 4 নম্বরে অ্যালগোরিদম হলো সমস্যার সিদ্ধান্ত গ্রহণ। আর এটা হচ্ছে চিত্রের মাধ্যমে প্রোগ্রাম। চিত্রের মাধ্যমে প্রোগ্রামের গতি, চিত্রের মাধ্যমে প্রবাহ। যেমন আমি চিত্রগুলো দেখায় দেখায় নিচে নিচে আসছিল না, এটা বুঝাইছে। আর এটা আসে হচ্ছে ধাপে ধাপে, ধাপ 1-এ আসে, ধাপ 2-তে আসে, এরকম করে আসে। এটা হচ্ছে অ্যালগোরিদমের, আর এটা হচ্ছে ফ্লোচার্টের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি অ্যালগোরিদমে ফ্লোচার্টে আরও কয়েকটা দেখানো হয়নি, তোমরা অবশ্যই সেটা দেখে নিবা। আশা করি প্রথম অধ্যায় শেষ। তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই ইনবক্স করবা,
সেটা কমেন্ট বক্সে এখানে ইনবক্স করতে পারো, আমার পার্সোনালিতে করো, ওভার ফোনেও তোমার সমস্যা। আর যদি চাও তোমরা আসতে পারো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আগামী ক্লাসে দেখা হবে।